গুড ইভিনিং সবাইকে। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচ যেগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি অলরেডি, তো সেগুলো হয়ে গেছে। তো এখন একটুখানি আজকের যে ক্লাসটা সেটা একটুখানি অন্যরকম। সেটা হচ্ছে যে ক্লাসটা আজকে করব সেটা হচ্ছে টেন্স আমরা করেছি, তোমরা জানো, ভয়েস করেছি, ন্যারেশন করেছি। আজকে যে ক্লাসটা ইংলিশ ক্লাস নাম্বার 19 দেখতে পাচ্ছ, যেটা আমরা ইডিয়ামস এবং কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেগুলো আমাদের বাংলাতে বাগবিধি বা বাগধারা যেগুলো বলা হয়, ঠিক সেরকমই একই জিনিস আমরা ইংলিশে করি, সেটা হচ্ছে ইডিয়ামস। যে আমাদের যেরকম বাংলায় যেরকম বাগধারা বা বাগবিধি, ঠিক সেরকমই আমাদের যে ইংলিশে যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি সেটা হচ্ছে ইডিয়ামস বা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস। কিছু এক্সপ্রেশন আমরা দেখব যে ইউজ করব, সেগুলোর মানে একটা হয়। তো সেই ধরনের এক্সপ্রেশন যখন আমরা কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে ইউজ করি তখন তাদেরকে বলা হয় ইডিয়ামস। এবং অনেক এরকম তোমরা গ্রামার বইতে দেখবে অনেক লিস্ট অফ ইডিয়ামস থাকে। তো সেগুলো তোমাদের যখন করবে বা সেগুলো তোমাদের অনেক সময় পড়তে পড়তে সেগুলো খুব মুখস্থ হয়ে যায়। তো যে কোনো ক্ষেত্রে অনেক সময় কি দেওয়া হয়, যে একটা ইডিয়াম দেওয়া হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো যে ধরো তার মানেটা কি। এই ধরনেরই বেশিরভাগ সরকারি চাকরিগুলো যেগুলো হয় সেরকম এরকম এক দুটো এরকম একদম পুরো অঙ্কের মতো একদম যেইটা যদি তুমি লিখতে পারো সেই মার্কসটা তুমি পাবে। তো দেখে নি আমরা কি থিওরি আছে। Idioms are phrases whose meanings are not literal but figurative. এই ফিগারেটিভ কথাটার মানে হচ্ছে যে লিটারালি বা সেরকম ভাবে কোনো অর্থ সেরকম ভাবে হয় না। কি হয় হচ্ছে এই লিটারাল মানেটা যদি তাও নাও থাকে, ফিগারেটিভ মানে হচ্ছে যে তার একটা, আমি যে লিখছি সেই ফিগার অনুযায়ী একটা মানে। এবার আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট ইডিয়ামস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইডিয়ামস কিন্তু ফ্রেজ। তাহলে আমরা ফ্রেজ কি শিখেছি, যে ফ্রেজ হচ্ছে যেটা কিনা সেন্টেন্সে এক্সিস্ট করে কিন্তু তার পুরোপুরি তার সাবজেক্ট প্রেডিকেট থাকে না। তো সেই ক্ষেত্রে ইডিয়ামস হচ্ছে ফ্রেজ যার কিনা লিটারাল মিনিং থাকে না কিন্তু ফিগারেটিভ থাকে। মানে হচ্ছে যে আমি যখন সেটাকে ইউজ করছি তার একটা মানে থাকে। লিটারালি মানে হচ্ছে আমি যদি কোনো জিনিস কোনো খাতায় বা কোনো কম্প্রিহেনশনে লিখি তার একটা লিটারালি বা গ্রামাটিক্যাল মানে থাকে, সেই মানেটা ইডিয়ামস এর থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে দে অ্যাড কালার অ্যান্ড ডেপথ টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হেল্প ইন এফেক্টিভ কমিউনিকেশন। এই ইডিয়ামস গুলো তাদের মেনলি কি ফাংশন, আমি আগেই বললাম এগুলো গ্রামাটিক্যালি সেভাবে অতটা দরকার হয় না একটা সেন্টেন্সে। মেনলি যেটা তার ফাংশনটা কি, এরা সেন্টেন্সটাকে অনেক বেশি অর্নামেন্টাল করে। এই অর্নামেন্টালের কথাটা হচ্ছে যে আমরা যখন বলি, যখন আমরা উঁচু ক্লাসে উঠি বা কোনো পরীক্ষার খাতায় লিখি তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। এরকম স্ট্যান্ডার্ড যে ধরো আমি একটা কোনো কম্প্রিহেনশন লিখছি বা কোনো এসে লিখছি, তো সেই ক্ষেত্রে আমাকে এমন কিছু ভোকাবুলারি বা কিছু স্টক অফ ওয়ার্ডস লিখতে হয় যেটা আমার স্ট্যান্ডার্ডকে মেনটেন করে। আমি যদি ধরো একটা পরীক্ষায়, যেখানে আমাকে চাকরির পরীক্ষা দিতে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি একটা ধরো 6-7 এর একটা লিখি তাহলে কিন্তু সেটা গ্রামাটিক্যালি হয়তো ঠিক হতে পারে কিন্তু সেটা খুব একটা অর্নামেন্টাল হয় না। ভিডিওটা অফ করে দাও, কার ভিডিও অন আছে? কানাই ভিডিওটা অফ করো। তো সেই জন্য যেহেতু এটা অর্নামেন্টাল বা অথবা যেহেতু আমাদের সেন্টেন্সে এগুলো কালার বা ডেপথ দেয়, আরো বেশি সেন্টেন্সটাকে আরো বেশি মানে ওটাকে গাঢ় করে, সেই জন্য একে বলা হয় হচ্ছে ইডিয়াম, যেটা কিনা অর্নামেন্টাল যে ফাংশন। মেইনলি ইডিয়ামস এর ফাংশনটা হচ্ছে অর্নামেন্টাল ফাংশন। 3 নম্বর হচ্ছে কমন ইন কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন টেস্ট। এই ইডিয়াম যেটা আমি আগেই বললাম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেটা তোমরা পরীক্ষা দেবে বা গভর্নমেন্টের বলো বা প্রাইভেট বলো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ইডিয়ামসটা দেওয়া হয়, যেগুলো কিনা তোমরা কিছু কিছু যখন
করবে তখন কিছু কিছু কমন কতগুলো ইডিয়ামস আমি শেয়ার করব, যেখানে তোমরা বুঝতে পারবে এগুলোর কি মানে বা এগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, প্রথমে আমি এক্সাম্পলটা দিচ্ছি হচ্ছে a blessing in disguise, something good that seems bad at first। মানে এই ইডিয়ামসটা করতে গিয়ে তোমরা দেখবে অনেক বেশি স্টক অফ ওয়ার্ডস আমাদের শেখা হয়ে যায়। ধরো এই ব্লেসিং কথাটার মানে হচ্ছে, আর এই প্রত্যেকটা ফ্রেজে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে ওয়ার্ড গুলো থাকবে তার ইন্ডিভিজুয়াল একত্রভাবে আমাদেরকে মানেটাকে বুঝতে হবে। তো আমি এটা দেখি, এই যদি এক্সাম্পলটা আমার থাকে তাহলে আমার কি আছে, আ ব্লেসিং ইন ডিসগাইজ। ব্লেসিংটা মানে কি? আশীর্বাদ। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। তো এই ধরনের যে ছোট ছোট যে ওয়ার্ড গুলো, যেগুলোর মানে হয়তো আমরা সেভাবে জানি না, কিন্তু ইডিয়ামস যখন আমরা করব তখন কিন্তু আমাদের মানেগুলো জানতে হবে। তাহলে এই যে কথাটা, এটা কিন্তু একটা ইডিয়াম। এবার ধরো এইটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা জানবে যে এর মানে হচ্ছে যেটা কিনা প্রথমে মনে হয় খারাপ, বাট সেটা কিন্তু একটা ব্লেসিং, সেটা একটা মানে আশীর্বাদ। তাহলে সামথিং গুড দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট, মানে প্রথমে সেটা মনে হয় যে খুব খারাপ জিনিস, কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যায় সেটা খুব আশীর্বাদ। তো এই ধরনের কি, এই লিটারাল মিনিং কিছু থাকে না, কিন্তু এগুলোকে বলা হয় হচ্ছে ফিগারেটিভ মিনিং। এই ফিগারেটিভ মিনিং গুলোর মধ্যে কিন্তু ইডিয়ামসটা থাকে। আমি আগেই বলেছি ইডিয়ামসের সেই অর্থে কিন্তু কোনো গ্রামাটিক্যাল ফাংশন নেই। ইডিয়ামস যখন আমরা সেন্টেন্স ইউজ করি সেগুলো আমাদের সেন্টেন্সকে কত ভালোভাবে, কত বেশি করে তাকে কালার বা ডেপথ দেবে, বা সেই সেন্টেন্সটা কত বেশি ওয়েটেজ হবে, সেই অনুযায়ী আমরা ইডিয়ামসটাকে ব্যবহার করি। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এই কথাটা আমরা ইংলিশে অনেক সময় বলি, যেটা আমরা বলতে চাই সেটা না বলে, আমরা মেইন পয়েন্টটা না বলে আমরা অন্যদিকে ঘুরে সে কথাটা বলি। যেমন একটা বুশ মানে একটা ঝোপঝাড়ের চারিপাশে ঘুরি, কিন্তু মেইন পয়েন্টে গিয়ে আমরা যেতে পারি না, তাকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ। অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেইন পয়েন্ট, এই ইডিয়ামস এর চ্যাপ্টারটা কিন্তু যদিও একটু ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের বিভিন্ন ইডিয়ামস গুলো আমাদের পরীক্ষায় দেওয়া হয় বা জিজ্ঞেস করা হয় যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা কি মানে তার। তো এই মানেগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ব্রেক দ্য আইস, টু ইনিশিয়েট কনভারসেশন ইন আ সোশ্যাল মিটিং। যখন ধরো অনেকে আমরা একটা মিটিং এ আছি বা কোনো গ্যাদারিং এ আছি, তখন যে কোনো কাউকে একটা কথা বলার যে প্রথম যেটা শুরু করা, যে কথোপকথনটা শুরু করা, তাকে বলা হয় হচ্ছে ব্রেক দ্য আইস। মানে সবাই ধরো চুপচাপ বসে আছে, ধরো কোনো মিটিং এ, কোনো অফিসিয়াল মিটিং বা কোনো ডিবেটে, তখন তুমি হয়তো সেটা কনভারসেশনটা ইনিশিয়েট করলে। ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা, টু বিগিন। আমি মানেগুলো লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। ইনিশিয়েট হচ্ছে বিগিন। তো প্রত্যেকটা জায়গাতে যখন আমরা একজন কেউ থাকে যে কথাটা বা সেই কথোপকথন বা সেই যে শুরু করাটা, সেটা অনেকেই করতে পারে না, তো যে করে তখন তাকে বলা হয় হচ্ছে ব্রেক দ্য আইস, টু ইনিশিয়েট দ্য কনভারসেশন ইন আ সোশ্যাল মিটিং। hit the nail on the head, to describe exactly what is causing a situation। মানে একদম মাথার উপরে নেল, নেল মানে হচ্ছে পেরেক, পেরেকটাকে হিট করতে হয়। তার মানে কি, যেটা সিচুয়েশন এটাকে পুরোপুরি ভালো করে এক্স্যাক্টলি ডিসক্রাইব, এক্স্যাক্টলি হোয়াট ইজ কজিং আ সিচুয়েশন, মানে এই সিচুয়েশনটা কেন তৈরি হলো সেইটাকে যখন বোঝানোর চেষ্টা করি আমরা, তখন আমরা এই ইডিয়ামস ইউজ করি, হিট দ্য নেল অন দ্য হেড। ঠিক আছে? দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, এই কথাটাও অনেক সময় আমরা শুনে থাকি যে তোমার মানে এটা তোমার রেসপন্সিবিলিটি বা তোমার দায়িত্ব। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে হচ্ছে যে এখন তোমার দায়িত্ব এই কাজটা করার।
মানে বলটা তোমার কোর্টে, বা তুমি কিভাবে সেটাকে কাজটা করবে বা কিভাবে সেটাকে এক্সিকিউট করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তাই জন্য তখন আমরা কি বলি, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এখানে দেখো তোমরা 5খানা এক্সাম্পল দেখলে, আমি আর একবার শেয়ার করছি, ধরো। হ্যাঁ, তো মেইনলি ইডিয়ামসটা হচ্ছে কি, যেগুলো ফ্রেজেস যার কিনা ফিগারেটিভ মিনিং থাকে কিন্তু কোনো লিটারাল মিনিং মানে সেইভাবে আনুষঙ্গিক কোনো গ্রামাটিক্যাল মিনিং একটা সেন্টেন্স থাকে না। তাদের মেইন ফাংশনটা কি থাকে, তারা কোনো কালার বা ডেপথ বা সেটাকে সেন্টেন্সটাকে আরো বেশি অর্নামেন্টাল করার জন্য সেগুলো ইউজ করা হয়, এবং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। তো 5খানা আমি এক্সাম্পল এখানে শেয়ার করেছি, এমসিকিউ তো আমরা শেয়ার করব। তো এই প্রত্যেকটা তোমরা যে কটা 5টা শেয়ার করলাম সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই ইডিএমস গুলো শুধু না, ইডিএমস এর যে বিভিন্ন মানেগুলো সেগুলো এখানে শেয়ার করা আছে। তার মানে এগুলো তোমরা বুঝতে পারবে যে এই ধরনের ইডিএমস ইউজ করা হয় এবং ইডিএমস এর কি মানে। ঠিক আছে, শর্টকাট কিছু ট্রিক্স কি, ফোকাস অন দ্য ফিগারেটিভ মিনিং নট লিটারালি মিনিং। আমি আগেই বলেছি কি যে কোনো গ্রামারের কোনো মিনিং থাকে না এটাতে, মেনলি থাকে হচ্ছে ফিগারেটিভ মিনিং, মানে মানেটা কি, সেখানে কোনো লিটারালি মিনিং বা সেভাবে সাহিত্যিক কোনো মিনিং থাকে না, মানে থাকে না। মনলি মোটামুটি আমার কিভাবে সেই ওয়ার্ড গুলো এক্সিস্ট করছে এবং তার কি মানে, তার উপরে আমরা মেনলি ইডিয়ামসে ফোকাস করা হয়। গ্রুপ ইডিয়ামস বাই থিমস, মানে ধরো আমরা অনেক সময় ডিফারেন্ট থিম ইউজ করি সেন্টেন্সে, ধরো কোনো সাকসেস বা কোনো সময় বা কোনো মানুষের ইমোশন বা কাজের, তখন আমরা কি ইউজ করি, গ্রুপ ইডিয়ামস ইউজ করি। ধরো একটা থেকে বেশি অধিক মানে একটা থেকে দুটো ইডিয়াম একসঙ্গে ইউজ করি যখন আমরা কোনো থিম বোঝানোর জন্য চেষ্টা করি, মানে কোনো সেন্টেন্সে যদি কোনো থিম বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করার চেষ্টা করি, যে আমরা গ্রুপ ইডিয়ামসটাকে দিয়ে সেই থিমটাকে বোঝাতে পারি। বিভিন্ন রকমের থিম হতে পারে সেখানে। প্র্যাকটিস উইথ সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেক্সট, শুধুমাত্র একটা ইডিয়াম দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি বসালাম, যতক্ষণ না সেটা সেন্টেন্সে বসাচ্ছি ততক্ষণ কিন্তু তার মানেটা আমরা বুঝতে পারি না। ইউজ ফ্ল্যাশ কার্ডস টু কুইক মেমোরাইজেশন। ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে এরকম দেখবে ওই স্টিকি নোটস বলে পাওয়া যায়, কিছু কালার্ড পেপার থাকে, সেগুলোর মধ্যে কিছু কিছু ইডিয়ামস লিখে, এটা আমরা একটা অ্যাক্টিভিটি মতো করতে পারি ক্লাসে পরের দিন, যে আমরা কিছু এরকম স্টিকি নোটস নিয়ে যতগুলো তোমরা ইডিয়ামস পেলে সেগুলো তোমরা, আমি ক্লাসের পরে এটাকে আরো ভালো করে বুঝিয়ে দেব, এটা আমরা অ্যাক্টিভিটি হিসেবে করব। এইটা যে শর্টকাট মেথডটা আছে এটা আমরা অ্যাক্টিভিটি হিসেবে করব। পরের দিন যখন ক্লাস হবে লাইভ, তোমরা আগে থেকে ইডিয়ামস গুলো মনে রেখে দেবে, কি কি ইডিয়ামস তোমরা শেয়ার করবে, 5খানা এরকম কাগজ নেবে এবং কি করতে হবে সেটা আমি ক্লাসের পরে বলে দেবো। এটা আমরা অ্যাক্টিভিটি হিসেবে পরের দিনকে এটা করার পরে তারপরে মেন ক্লাসে যাব। ঠিক আছে, তাই তোমরা বুঝতে পারবে যে ফ্ল্যাশ কার্ডসের কি উপকারিতা এবং ফ্ল্যাশ কার্ডসটা আমাদের কি করে খুব তাড়াতাড়ি মনে রাখার জন্য সাহায্য করে। এই তাড়াতাড়ি মনে রাখার জন্য সাহায্য করে, সেই জন্য ফ্ল্যাশ কার্ডসটা খুব দরকার, এবং আমরা ক্লাসের পরে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে। ইন এক্সামস এলিমিনেট দ্য লিটারাল অপশনস ফার্স্ট, এটা তোমাদের আগেই বলেছি, যে কোনো পরীক্ষায় বা যে কোনো যখন অপশন দেওয়া থাকে কোন অপশনটার মানে খুব কাছে যায় বা সেটা খুব মানে হতে পারে না, সেটা আমরা আগেই এলিমিনেট করব, এবং যে অপশনগুলো আমাদের মনে হচ্ছে যেটা হলেও হতে পারে সেই 2খানা বা 3খানা অপশন আমরা রাখবো, এবং তার মধ্যে থেকে আমরা যেটা সব থেকে বেশি কারেক্ট মনে হবে সেই অপশনটাকে আমরা চুজ করব। Many idioms in corporate English relate to business. Think outside the box, touch base. এগুলো আমরা বেশিরভাগই যখন কর্পোরেট বা কোনো অফিসিয়াল মিটিং এ ইউজ করি ইংলিশে, তখন এরকম ধরনের বিজনেস যে ওয়ার্ড গুলো বা বিজনেসের টার্ম গুলো, ব্যবসার যে টার্ম গুলো, সেগুলো আমরা ইউজ করি এবং প্রত্যেকটা আলাদা মিনিং আছে। আচ্ছা, এটাতে যাওয়ার আগে
আমরা আরেকবার প্রথমটা শেয়ার করে নিই, যে দুটো স্লাইড শেয়ার করলাম আগে। আচ্ছা, তো এটা তো আমরা শেয়ার করলাম, এটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আর শর্টকাট যে মেথডটা সেটাও একবার নিয়ে নাও। আর ফ্ল্যাশ কার্ডের যে ব্যাপারটা সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। আচ্ছা, তো এটা প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। এটা আমরা আগেই যখন আমি করাচ্ছিলাম তখন আমরা মিনিংটা শেয়ার করেছি। আমরা দেখে নিই কি কি অপশন আছে। স্পিক, আমরা যদি এই ইডিয়ামটার মানে না জানি তাহলে অটোমেটিক কিন্তু আমরা সেই অপশনটা চুজ করতে পারবো না। সেই জন্য কি করতে হবে আমাদেরকে, যে আমাদের ওই ইডিয়ামস গুলোর কিন্তু লিস্ট অফ ইডিয়ামস গুলো আমাদের একটা মনে রাখতে হবে, এবং আমাদের ওই জন্যই ফ্ল্যাশ কার্ডটা দরকার, যে প্রত্যেকে আলাদা করে এরকম যদি 10টা বা 6টা করে ফ্ল্যাশ কার্ডে আমরা ইডিয়ামস গুলো লিখি তাহলে কিন্তু অনেকগুলো ইডিয়ামস হয়ে যাবে। ঠিক আছে, তো বিট অ্যারাউন্ড দ্য বুশ হচ্ছে কি কি অপশন আছে? স্পিক ফ্র্যাঙ্কলি, অ্যাভয়েড দ্য মেইন টপিক, কাট ডাউন ট্রিজ, কমপ্লেন কনস্ট্যান্টলি। তাহলে আমার কোনটা কারেক্ট অপশন হবে? বিটিং অ্যারাউন্ড দ্য বুশের মেইন মানেটা কি? এখানে কোনো লিটারালি মিনিং দেখতে হবে না, ফিগারেটিভ মিনিং কি কি আমার আনসার। তাহলে কোনটা আমার কারেক্ট আনসার হবে? বি, অ্যাভয়েড দ্য মেইন টপিক। অ্যাভয়েড দ্য মেইনিং টপিক। যে আমি মেইন টপিকে না গিয়ে আমি চারিপাশে ঘুরছি, তো সেটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। এরকম যেগুলো আমি অলরেডি ধরো স্লাইডে শেয়ার করেছি সেগুলোর তো মানে তোমরা নিয়ে নিয়েছো। যদি অন্য কিছু থাকে যেটা আমি শেয়ার করিনি স্লাইডে, তাহলে তোমরা এই এমসিকিউ থেকেও কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে আমার এক্সপ্লেনেশনটা কি? বিট অ্যারাউন্ড দ্য বুশ হচ্ছে অ্যাভয়েডিং দ্য মেইন ইস্যু, মানে মেইন যে কথাটা তার থেকে আমি নিজেকে ডিস্ট্রাক্ট করে সরিয়ে দিয়ে আমি অন্য অন্য কথাতে বেশি ফোকাস করছি, তাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। ঠিক আছে, ব্লেসিং ইন ডিসগাইজটাও আমি শেয়ার করেছি যখন আমি তোমার প্রথমে স্লাইডটা শেয়ার করেছি। কি মানে? হিডেন কার্ডস, a good thing apparently bad initially, a punishment, a visible blessing। মানে কি বলেছিলাম আমি? যে একটা ভালো জিনিস যেটা কিনা প্রথমে মনে হয় খুব খারাপ, ইনিশিয়ালি মানে হচ্ছে at the beginning, প্রথমে। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার হবে? অপশন অপশন বি। অপশন বি। তো এইগুলো বুঝতেই পারছো যে এইগুলো কিন্তু একটু মুখস্থর ব্যাপার আছে, সেই জন্যই কিন্তু মেমোরাইজেশনের কথাটা আসছে। গ্রামার কিন্তু মুখস্থ করার জিনিস না, কিন্তু এই বেসিক্যালি চ্যাপ্টারটাতে তোমাদের একটু লিস্ট অফ ইডিয়ামস মুখস্থ করতে হবে। কারণ যদি তোমরা মুখস্থ না করো তাহলে কিন্তু যখন যদি পরীক্ষা এরকম দেয়, তোমরা যদি মানেটা না জানো তাহলে কিন্তু ভুল অপশনটা তোমাদের চুজ হয়ে যাবে। এক্সপ্লেনেশনটা কি আছে? সামথিং দ্যাট সিমস ব্যাড বা লেটার প্রুভস বেনিফিশিয়াল, মানে প্রথমে যেটা মনে হয় যে খারাপ কিন্তু পরের দিকে সেটা কি হয়, সেটা আমার কাছে উপকারী হয়। এটা হচ্ছে 2 নম্বর যে এমসিকিউ। ব্রেক দ্য আইসটাও আমি শেয়ার করেছি। ব্রেক দ্য আইস মানে হচ্ছে যে কি কি অপশন আছে দেখে নিই। টু এন্ড দ্য ফ্রেন্ডশিপ, টু স্টার্ট আ কনভারসেশন, টু কজ ট্রাবল, টু এসকেপ ডেঞ্জার। তাহলে কোনটা আমার কারেক্ট আনসার? টু স্টার্ট দ্য কনভারসেশন। টু স্টার্ট আ কনভারসেশন, মানে যে কোনো একটা গ্যাদারিং এ বা যে কোনো একটা মিটিং এ যখন আমরা প্রথম কথাটা শুরু করি তাকে বলা হয় ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস হচ্ছে ইজিং দ্য সোশ্যাল টেনশন অর ইনিশিয়েটিং দ্য টক, মানে সবাই যখন চুপচাপ বসে আছে যে টেনশনটা তৈরি হয় তখন সেটাকে আমরা সরিয়ে দিয়ে যদি কেউ প্রথম কথা বলা শুরু করে তাকে বলা হয় হচ্ছে ব্রেক দ্য আইস। এই তিনটেই যখন আমরা পড়েছিলাম প্রথম স্লাইডটা তখন আমরা শেয়ার করেছি, তো তখন তোমরা বুঝতেই পারছো যে এগুলো
যদি তোমাদের না নিয়ে থাকো তাহলে একবার নিয়ে নাও। 4 নম্বর এমসিকিউ তে যাব। এটা নতুন একটা ইডিয়াম, এটা আমরা স্লাইডে শেয়ার করিনি, এটা আমরা এমসিকিউ তে শেয়ার করছি। এই কথাটা তোমরা অনেকেই অনেক সময় শুনেছো, মানে আমরা যখন কোনো ইংলিশে কোনো কথা বলি তখন কিন্তু আমরা অনেকেই এই ধরনের ইডিয়ামসটা ইউজ করি। কি আছে? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে, বুঝতেই পারছো যে ভেরি রেয়ারলি, ভেরি অফেন, অল দ্য টাইম, অকেশনালি। তার মানে কোনটা হবে আমার কারেক্ট আনসার? ওয়ান্স ইন আ ব্লু মুন মানেটা কি? ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি মানে যখন খুব মানে ঘন ঘন জিনিসটা হয় না তখন সেটাকে বলা হয় হচ্ছে ভেরি রেয়ারলি, মানে খুব মাঝে মাঝে তোমাকে দেখা যায়, মানে তোমাকে ওয়ান্স ইন আ ব্লু মুন দেখা যায়, মানে তোমাকে দেখাই যায় না, মাঝে মাঝে তোমাকে দেখা যায়, এটার মানেটা হচ্ছে ভেরি রেয়ারলি। ম্যাম ওটা ওকেশনালি মানে হবে হ্যাঁ না? ওটা করলে ওকেশনালিটাও মানে তোমার না, অকেশনালি মানে মাঝে হচ্ছে কোনো অকেশনটাকে মেনশন করছে, এখানে কোনো অকেশন মেনশন করছে না, এখানে বলছে কোনো অকেশনই না, শুধুমাত্র খুব কম দেখা যায়। তো যেহেতু অকেশনালিটাও যদি থাকতো, যদি আমার ভেরি রিয়ালিটা না থাকতো, এখানে যখন আমার অপশনটা ভেরি রিয়ারলি আছে তাহলে আমাকে এই ভেরি রিয়ালিটাই হচ্ছে কারেক্ট আনসার। যদি এটা না থাকতো তাহলে আমার এটা হতে পারতো, যেহেতু এটা আছে এটা আমার সব থেকে বেশি কারেক্ট অপশন। এটাই আমি বললাম যে যদি আমার অপশন গুলো থাকে কোনটা আমার খুব মানে মনে হচ্ছে যে এটা একদম হতে পারে, সেই অপশনটাকে আমি রাখতে হবে, আর অন্য অপশন গুলোকে আমাকে বাদ দিতে হবে। হিট দ্য নেল অন দ্য হেড, এটাও আমরা করেছি, এটা আমরা যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম প্রথম স্লাইডটাই ছিল। মিস দ্য টার্গেট, টু ডু ড্যামেজ, ডিসক্রাইব এক্স্যাক্টলি, টু হার্ট সামওয়ান। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? নাম্বার সি, টু ডিসক্রাইব এক্স্যাক্টলি, মানে একদম পুরো পেরেকটা মাথার মধ্যে করে বলি না আমরা, যখন কোনো কিছু আমরা পড়াশোনা করি মাথায় ঢুকছে না তখন মাথায় ঢুকিয়ে নাও, তখন মানেটা হচ্ছে যে পুরোপুরি জিনিসটা যাতে তুমি ঠিক মতো করে এক্সপ্লেন করতে পারো, তার মানেটা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। কি এক্সপ্লেনেশন? ইউজড when someone describes a problem accurately, যখন কোনো প্রবলেম বা কোনো সিচুয়েশন একদম অ্যাকিউরেট ভাবে বলা হয় বা ডিসক্রাইব করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। এটা আমরা যখন ক্লাস করেছিলাম তখন তোমরা দেখেছিলে। আর এটা হচ্ছে, এটাও আমাদের মোস্ট প্রবলি করেছি। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, এটার মানেটা কি? একটা হচ্ছে ইউ আর ইন ট্রাবল, ইটস ইয়োর ডিসিশন টু মেক, ইউ লস দ্য চান্স, আর হচ্ছে ইউ আর আন্ডার প্রেশার। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? বি, আর ইউ ইন ট্রাবল। ইটস ইয়োর ডিসিশন টু মেক। না, বল ইজ ইন ইয়োর কোর্ট মানে তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমার রেসপন্সিবিলিটি এবার কাজটা করানো, তাই জন্য সেটাকে বলা হয় হচ্ছে ইটস ইয়োর ডিসিশন টু মেক। তার এক্সপ্লেনেশনটা কি? যে রেসপন্সিবিলিটি হ্যাজ শিফটেড টু ইউ, মানে এবার তোমার দায়িত্ব সেটাকে আমি কিভাবে ক্যারি ফরওয়ার্ড করব, তাই জন্য বলা হয় দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। কাট কর্নার্স, কাট কর্নার্স মানে কি? টু টেক আ শর্টকাট, টু ডেকোরেট দ্য এজেস, টু মেক সামথিং সার্কুলার, টু ওয়েস্ট মানি। তোমরা যদি এটা জানো না, কিন্তু অপশন গুলো দেখে কোনটা মনে হচ্ছে কারেক্ট আনসার হতে পারে? টু ওয়েস্ট মানি। টু টেক আ শর্টকাট, টু ডেকোরেট এজেস, টু মেক সামথিং সার্কুলার, মানে কোনো কিছু গোল করে কাটা বা তৈরি করা, টাকা নষ্ট করা, আর এটা হচ্ছে টু টেক আ শর্টকাট। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? টেক আ শর্টকাট, মানে কাট কর্নার্স মানটা হচ্ছে টেক আ শর্টকাট। এর মানেটা হচ্ছে সামথিং ইন আ চিপার অর ইজিয়ার ওয়ে, মানে যেটা আমি খুব সস্তায় বাট আমি খুব সহজভাবে করতে পারবো, তার মানেটা হচ্ছে কাট কর্নার্স। যেরকম বুঝতেই পারছো যে এগুলো কিন্তু সবই
যে নতুন ইডিয়ামস গুলো সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু তোমরা যে যখন অ্যাপ্লাই করবে সেন্টেন্সে বা ইউজ করবে তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে, কারণ তোমরা বুঝতে পারবে না যে কোনটা কি মানে। ওই জন্য এগুলো যেগুলো আমি শেয়ার করলাম তার বাইরেও কিন্তু অনেক ইডিয়ামস আছে। তো সেই জন্য আমরা ফ্ল্যাশ কার্ডের অ্যাক্টিভিটিটা পরের দিন করবো। তো সেই জন্য অনেক রকমের ইডিয়ামস আছে, যেগুলো প্রত্যেকটা ইডিয়ামস তার সঙ্গে মানেগুলো হচ্ছে আলাদা। স্পিল দ্য বিনস একটা হচ্ছে ওয়েস্ট ফুড, রিভিল আ সিক্রেট, মেক আ মেস, ক্রাই ওভার লস। স্পিল দ্য বিনস মানেটা কি? আগেই বলেছে কি যে কোনো লিটারালি মানে না দেখে ফিগারেটিভ মানে দেখতে হবে। তার মানে স্পিল দ্য বিনস এর মানে কোনটা কোনটা হবে? আমি কোন সিক্রেট রিভিল করছি। Option B, বি reveal a হবে secret. রিভিল এ সিক্রেট। হ্যাঁ, আমি কোনো সত্যি বা কোনো যেটা হিডেন ছিল এতদিন সেটাকে আমি বলছি। রিভিলিং কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যেটা এতদিন ধরে একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন ছিল সেটাকে আমরা কি করলাম? আমরাকে রিভিল করলাম, বলে দিলাম। সেটার মানে হচ্ছে স্পিল দ্য বিনস। আমরা কি করি? বিনসটাকে আমরা যখন ছাড়াই বা আমরা যখন কাটি সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস। কল ইট আ ডে, এটা আমরা অনেক সময় দেখবে যখন আমরা ইউজ করি তখন আমাদের এই কথাটা বলা হয় যে কল ইট আ ডে, তার মানেটা হচ্ছে আজকের দিনটা শেষ। এন্ড ওয়ার্ক ফর আ ডে, স্টার্ট আর্লি, ডিলে দ্য টাস্ক, আর হচ্ছে সেলিব্রেট সাকসেস। তাহলে বুঝতেই পারছো কোনটা আমার কারেক্ট আনসার হবে? এন্ড ওয়ার্ক ফর দ্য Celebrate ডে। success. এন্ড ওয়ার্ক ফর দ্য ডে। যখন ডিসাইড করে যে আজকের দিনের মতো আজকে কাজটা শেষ, তখন আমি এটাকে বলি হচ্ছে কল ইট আ ডে, মানে এন্ড ওয়ার্ক ফর দ্য ডে। কিছু কিছু ইডিয়ামস দেখে তোমরা হয়তো বুঝতে পারবে তার মানেটা কি হতে পারে, কিন্তু কিছু কিছু ইডিয়ামস দেখে সবসময় বোঝা যায় না। লাস্ট যে এমসিকিউটা সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং ইল, ফিলিং হ্যাপি, আউট ইন দ্য রেইন, ওভারজয়েড। কোনটা মনে হচ্ছে কারেক্ট আনসার হতে পারে? একটা হচ্ছে ফিলিং ইল, ফিলিং হ্যাপি, আউট ইন দ্য রেইন, ওভারজয়েড। ফিলিং ইল মানে ফিলিং ইল। আজকে আমার মানে ওয়েদারের ভেতরে, আন্ডার দ্য ওয়েদার মানে শরীরটা ঠিক নেই। ঠিক আছে, তাহলে রেফার্স টু ফিলিং স্লাইটলি আনওয়েল অর সিক, মানে কোনোভাবে আমার শরীরটা আজকে ঠিক নেই, ওই জন্য আমি আনওয়েল ফিল করছি, এই জন্য বলা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। তো এগুলো বেসিক্যালি তোমাদের স্ক্রিনশট নিতে হবে, কারণ এগুলো কিন্তু সেই অর্থে কোনো গ্রামাটিক্যাল মিনিং নেই। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে যে মানেগুলোকে বুঝে সেগুলোকে মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটা মেইনলি ইডিয়ামস এর উপরে। আমি ফ্ল্যাশ কার্ডের অ্যাক্টিভিটিটা একবার বুঝিয়ে দিই, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাশ কার্ডের অ্যাক্টিভিটিটা যেটা বললাম সেটা হচ্ছে মেইনলি যে বিভিন্ন কালারের কতগুলো কাগজ ওরকম পাওয়া যায় যেগুলোকে স্টিকি নোটস আমরা বলি। সেই স্টিকি নোটস এর ওপরে যতজন আজকে তোমরা ক্লাসে আছো প্রত্যেকে 5টা 5টা করে, কারণ আমার কাছে আজকে অ্যাটেন্ডেন্সটা আছে, আমি জানি কারা কারা ক্লাসে আছো। তো যখন প্রথম পরের দিনকে ক্লাস তোমরা জয়েন করবে তখন আমরা আগে এই অ্যাক্টিভিটিটা করে নেব। কি অ্যাক্টিভিটিটা? তোমরা ইডিয়ামস গুলো লিখে তার মানে লিখে রেডি থাকবে তোমাদের আলাদা আলাদা পেপারে, 5খানা করে বানাবে এবং প্রত্যেকের আলাদা আলাদা ইডিয়ামস থাকবে। এমন সবসময় না যে একটা হয়তো রিপিট হলো না, রিপিট হতেই পারে, কিন্তু প্রত্যেকে 5টা করে করে রেডি থাকবে, সেটা আমাকে দেখাবে এবং দেখানোর পরে চার যে কি মানে সেগুলো আমরা শেয়ার করব। এতে কি হবে, এতজনের যে ইডিয়ামস এর লিস্টটা সেগুলো সবাই তোমরা বুঝতে পারবে এবং সবাই শেয়ার করতে পারবে। তাতে কি হবে, আমাদের একসঙ্গে অনেকগুলো ইডিয়ামস এর যে লিস্টটা এটা তৈরি হয়ে যাবে। ধরো তুমি 5টা লিখেছো, আরেকজন 5টা লিখেছে, তুমি যে 5টা লিখেছো সেটা আরেকজন শেয়ার করলো, বা আরেকজন যে 5টা লিখেছে সে তুমি শেয়ার করলে। এতে কি হবে, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের কাছে প্রচুর
ইডিয়ামস এর লিস্টটা, কারণ ইডিয়ামসটা তুমি বুঝতেই পারলে যে আজকে ক্লাসটা করার পরে যে মেইনলি গ্রামাটিক্যাল ব্যাপারটা থাকে না, কিন্তু একদম অঙ্কের মতো যদি তুমি ঠিক মানেটা লিখতে পারো এবং ঠিক অপশনটা চুজ করে লিখতে পারো তাহলে কিন্তু একদম পুরো ফুল মার্কস সেখানে, সেখানে কিন্তু মার্কস কাটার কোনো প্রশ্নই নেই। সেই জন্য সেটাকে খুব ঠিক করে করতে হবে এবং ভালো করে করতে হবে, যাতে আমি মানেটা বুঝে করতে পারি। বোঝা গেল অ্যাক্টিভিটিটা? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অ্যাক্টিভিটিটা কি করতে হবে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ম্যাম বলছি বলো। খাতায় কি ওটা পর পর লিখলে হবে? পরপর মানে? মানে 5টা ধরো বলছি স্টিকি নোটস নিলে, ধরো 5টা স্টিকি নোটস নিলে, ঠিক আছে, যেগুলো দেখবে ওই কাগজে পাওয়া যায় না, মানে তার জন্য কিনতে হবে তার কোনো মানে নেই, মানে ছোট ছোট তোমরা কাগজে লিখতেই পারো, সেটা কি হয় একটুখানি কালারফুল হয়, এই জন্যই বললাম আমি স্টিকি নোটসটা। তো তোমরা 1 2 3 4 5 ধরো তুমি 5টা লিখলে, আরেকজন আরো 5টা লিখলো, এবং পরপর পরপর লিখবে। ধরো তোমার কাছে 5টা ইডিয়ামস আছে, ইডিয়ামটা লিখলে ড্যাশ দিয়ে মানেটা লিখলে, মিনিংটা লিখলে, এরকম ধরো আরেকজন এরকম করলো। ধরো আজকে যারা এতজন ছিলে তাদের যদি 5টা করে হয় তাহলে প্রচুর ইডিয়ামস এর লিস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধরো তুমি একটা লিখেছো, আরেকজন আরেকটা লিখেছে, তো অটোমেটিক তুমি তারটা সেই লিস্টটা তুমি মানে যখন আমরা ক্লাসে শেয়ার করব তখন তুমি সঙ্গে সঙ্গে ওটা লিখে নিতে পারো। আর তোমার কাছে কি হলো, তোমারটা তো থাকলোই, তারপরে আরো আরো বেশি অ্যাড আপ হলো। বুঝতে পারছো আমি কি বলছি? তোমারটা তো থাকলোই, এবার তারপরেও আরো বেশি অ্যাড আপ হলো, কি হলো, তোমার যে লিস্টটা তৈরি হলো ইডিয়ামস এর অনেকটা বেশি হয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তাহলে আর কিছু কারো প্রশ্ন থাকলে পরে বলতে পারো, নাহলে আস্তে আস্তে লিভ করতে পারো।